কেউ যদি সংবাদ পাঠক বা পাঠিকা হতে চায় তাকে আগে প্রমিত উচ্চারণের নিয়মকানুন জানতে হবে। মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ। যদি কেউ আবৃত্তি প্রশিক্ষক হিসেবে যদি কাজ করতে চায় বা কাউকে যদি শেখাতে চায়, এটা আসলে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। দেখবেন কবিতা কিন্তু একটা টোনে পড়তে হয়, একটা আলাদা টান আছে, ছন্দ আছে। তো এই যে ছন্দে ছন্দে যখন বাচ্চারা কবিতা পড়ে, এতেই কিন্তু ওর কণ্ঠের একটা কাজ হয়ে যাচ্ছে এবং তার জড়তাটা কেটে যাচ্ছে। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো। সে চায় মানুষটা বুঝুক অভিমানী দূরে সরে যেতে চাইলেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না। যারা সংবাদ পাঠক বা পাঠিকা হতে চান তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? আচ্ছা, যে কোনো পেশায় যদি কেউ যুক্ত হতে চায় সবার আগে কিন্তু তার যোগ্যতা প্রয়োজন, যে সে কী পড়াশোনা করেছে, সে কত কোন কোন সেক্টরে কাজ করেছে, তার এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু প্রয়োজন। কিন্তু কেউ যদি সংবাদ পাঠক বা পাঠিকা হতে চায় তার ওই যোগ্যতার পাশাপাশি কিছু দক্ষতা থাকা দরকার। কেউ যদি শুধু মনে করে যে না আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি সংবাদ পাঠক হতে পারবো, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব না। কেউ যদি সংবাদ পাঠক বা পাঠিকা হতে চায় তাকে আগে প্রমিত উচ্চারণের নিয়মকানুন জানতে হবে। হয়তো একটা বাক্য বানানে একরকম দেয়া থাকলো, কিন্তু সে কীভাবে সেটা উচ্চারণ করবে সেটা তার জানতে হবে। এবং তার পাশাপাশি সুন্দর একটা বাচনভঙ্গি থাকতে হবে, যে আমি কোন প্যাটার্নে আমার সংবাদটাকে পড়তে চাচ্ছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সংবাদ কিন্তু অনবরত পড়তে হয়, কাটভাবে পড়তে হয়। সেই পড়ার মাঝখানে সেটা যাতে কোনোভাবে যাতে আটকে যাতে না যায়, কোনোভাবে যাতে জড়িয়ে না পড়ে, এই বিষয়টা তাকে ঠিক করতে হবে। তাকে প্রমিত উচ্চারণ জানতে হবে, সুন্দর বাচনভঙ্গি ঠিক থাকতে হবে এবং জড়তামুক্তভাবে কথা বলতে হবে। যদি তার মধ্যে এই দক্ষতাগুলো থাকে এবং তার পাশাপাশি ওই যে যোগ্যতা, সেটা তো প্রয়োজন আছেই। পড়াশোনাটা যদি শেষ করতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েট পাস করলেও অনেক টিভি চ্যানেল সুযোগ দিয়ে থাকছে যদি তার ওই দক্ষতাগুলো ভালো থাকে। আবার অনেক ক্ষেত্রে থাকে যে না, তাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। তো এই যোগ্যতার পাশাপাশি অবশ্যই তার যদি এই দক্ষতাগুলো তার মধ্যে থাকে তবেই সে একজন সংবাদ পাঠক বা পাঠিকা হতে পারবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনি কি মনে করছেন বাংলা উচ্চারণের জন্য আমরা কতটা দক্ষ, বা সঠিকভাবে বাংলা উচ্চারণের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কতটা ঘাটতি আছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি কিন্তু ছোট পরিসরেই শেখাচ্ছি। এখনও যেটা বলবো, আমি যেহেতু অনলাইনে শেখাচ্ছি, তো ছোট পরিসরেই আমি যেটা দেখি যে আমার প্রত্যেক 2.5 মাস ব্যাপী নতুন নতুন ব্যাচ শুরু হয়। সেখানে শত শত মানুষ ভর্তি হয় এবং সেটা শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যে তা নয়, বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরে বা বিভিন্ন অঞ্চলে যারা বড় হচ্ছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা আগ্রহ যে আমার কথাটাকে ঠিক করতে চাই। অনেকেই কনফিউজড হয়ে যায়, চিন্তা করে যে এখানে একটা বর্ণ দেওয়া আছে, অ আছে, এটা কি অ বলবো না ও বলবো, অ বললে কেমন শোনাচ্ছে, ও বললে আবার কেমন শোনাচ্ছে, কোথায় বলতে হবে, এ বলবো না এ বলবো। তার পাশে তো অনেক তো নিয়ম রয়েছে, সেগুলো তো থাকছেই। তো এই নিয়মগুলো কিন্তু জানা ভীষণ জরুরি। নাহলে যে যে দক্ষ একটা শব্দ বলেন, এটা কিন্তু অনেকে দক্ষ বলে, দক্ষ কিন্তু বলা যাবে না, দক্ষ বলতে হবে। এই যে দক্ষ বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে, এটা কিন্তু আমরা উচ্চারণের নিয়ম জেনে বুঝতে পারবো। তো প্রত্যেকে ভাবে বোধহয় যে না আমার ইংরেজি ভাষাটা শেখা জরুরি, ইংরেজিটা শিখতে হবে, কিন্তু বাংলাটাও কিন্তু আমরা শিখে আসিনি। আমরা বাংলাটা শুধু শুনে এসেছি এবং শুনে শুনে শিখেছি, যার কারণে আমাদের বাংলায় শেখার অনেক ঘাটতি রয়েছে। এবং সেটা মানুষ এখন নিজে থেকে অনুভব করে যে না আমার বাংলায় সমস্যা আছে, তার এটা কথা বলতে গেলে অনুভব করে। এবং এই যে আমি ছোট পরিসরে যেটার কথা বললাম, ঢাকার বিভিন্ন অঞ্চলে বলেন বা টিএসসি কেন্দ্রিক বিভিন্ন আবৃত্তি সংগঠন রয়েছে, তাদের দেখবেন প্রত্যেক 2.5 মাস ব্যাপী, 4 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী কিন্তু বিভিন্ন কোর্স শুরু হয়। তো প্রত্যেকটা কোর্সে দেখবেন শত শত মানুষ ভর্তি হয় এবং আমি এককভাবে যে আবৃত্তি কোর্সটা করাচ্ছি, প্রত্যেক ব্যাচে দেখা যায় আমার শত শত মানুষ ভর্তি হচ্ছে। তো এটার আসলে সংখ্যাটা অনেক এবং মানুষ এটা বুঝতে পারছে যে আমার উচ্চারণটা সঠিক করা আমার জরুরি। একজন বাংলা শিক্ষক বা একজন আবৃত্তি শিক্ষক কত টাকা মাসে ইনকাম করতে পারে? এটা আসলে বলাটা ভীষণ মুশকিল। এটা আসলে নির্ভর করে কে কতজনকে শেখাচ্ছে বা কত বড় পরিসরে সে শেখাচ্ছে। এটা আসলে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। যদি কেউ আবৃত্তি প্রশিক্ষক হিসেবে যদি কাজ করতে চায় বা কাউকে যদি শেখাতে চায়, এমনও এই যে বললাম যে সংখ্যাটা এখন অনেক দাঁড়িয়েছে, মানুষ এটা অনুভব করছে। আগে কিন্তু মানুষ বুঝতো না যে আমি নোয়াখালীর মানুষ, আমার শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, বা আমি চট্টগ্রামের মানুষ, আমার শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। কিন্তু এটা কিন্তু মানুষ এখন অনুভব করছে যে আমি যখন কর্মক্ষেত্রে যাচ্ছি আমার ভাষাটা সুন্দর হওয়া জরুরি।
জরুরি। তো তারা কিন্তু প্রত্যেকেই চাচ্ছে যে না, আমি একটু এবার শুদ্ধ উচ্চারণের কোর্সটা করি। আর এটা কিন্তু আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখি না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই যে বললাম, বানান বা বাক্য কীভাবে লিখতে হয়, কীভাবে পরীক্ষা দিবে, সব লিখিত পরীক্ষা। আর আমরা যেই পরীক্ষাগুলো নিই সেগুলো সব মৌখিক পরীক্ষা। সে আমাকে পড়াও পাঠাবে মৌখিকভাবে এবং আমি তার পরীক্ষাও নেব মৌখিকভাবে। এতে করে তার কথাটা ঠিক হওয়ার সুযোগ থাকছে। ছোটদের আবৃত্তি শেখা কতটা দরকার বা কতটা প্রয়োজন আপনি মনে করছেন? আচ্ছা, এটা কিন্তু যারা আমার বড়দের ব্যাচে যারা কোর্স করতে আসে তাদেরকেও আমি বলি যে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে, বাচ্চাদেরকে ছোট থেকেই ছড়া শেখাবেন, কবিতা শেখাবেন। কারণ এই যে আপনারা বড় হয়ে যেগুলো শিখতে আসছেন, এই জিনিসগুলো বাচ্চারা যদি ছোটবেলা থেকেই শিখে যায়, ওদের জড়তা ওখানেই কেটে যায়, ওদের বাচনভঙ্গি সুন্দর হয়, ওরা স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। দেখবেন কবিতা কিন্তু একটা টোনে পড়তে হয়, একটা আলাদা টান আছে, ছন্দ আছে। তো এই যে ছন্দে ছন্দে যখন বাচ্চারা কবিতা পড়ে, এতেই কিন্তু ওর কণ্ঠের একটা কাজ হয়ে যাচ্ছে এবং তার জড়তাটা কেটে যাচ্ছে। তো এই যে যারা যারা ছোট ছোট বাচ্চা আছে, যারা নতুন কথা শিখছে বা যারা স্কুলে পড়ছে, প্রত্যেকটা বাচ্চা যদি ছোটবেলা থেকে কবিতা আবৃত্তি চর্চা করে, তাহলে দেখবেন সেই বাচ্চাগুলোর বড় হতে হতে কোনো আঞ্চলিকতার টান থাকবে না, কোনো বাচনভঙ্গিগত সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, তাদের কথাই হবে সুন্দর। নিজেকে দেখাতে চায় না, কিন্তু তার কাজ বা তার কর্ম দিয়ে তাকে চেনাতে চায়। সে জায়গা থেকে কথা কিংবা নিজেকে উপস্থাপনা করার একটা বড় মাধ্যম কিন্তু তার ভয়েসটাও। মানুষকে প্রেমে পড়ানোর ক্ষেত্রে সুন্দরভাবে বাংলা বলাটা কতটা ভিন্ন মাত্রা দেয়, আপনি কি মনে করছেন? আচ্ছা, প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন যে অনেকেই চায় যে না, আমাকে দেখা যাবে না কিন্তু আমার কণ্ঠটা যাতে শোনা যাক। বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে না, শুধু ভয়েস ওভারটা করতে চায়, যে আমার কন্টেন্টটা হয়তো, আমার ভিডিওটা বা আমার পারিপার্শ্বিক পরিস্থিতিটা হয়তো দেখা যাবে, কিন্তু কথাটা আমি নিজে থেকে বলবো। এই যে নিজে থেকে সে কথাটা বলছে, তার পুরো কন্টেন্ট কিন্তু তার কণ্ঠের উপর নির্ভর করছে, সে কতটা সুন্দর করে সেটা উপস্থাপন করছে। তো এই ক্ষেত্রেও এই যে যারা শুধু আবৃত্তি করতে চায়, উপস্থাপনা করতে চান, তারা ছাড়াও যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ভয়েস ওভারের কাজ করতে চান, তাদের কিন্তু শুদ্ধ উচ্চারণ জিনিসটা জানাটা প্রয়োজন, যে তাদের কন্টেন্ট যাতে ভালো হয়। আরেকটা বিষয়, অনেকেই বলে কি যে তুমি কথা বলো মনে হয় যেন ঝগড়া করছো, বা কথা শুনে এত কর্কশ মনে হয়, কথার মধ্যে সৌন্দর্য থাকে না। তো সে যদি বাচনভঙ্গিটা সুন্দর করতে পারে, বা তার কণ্ঠের বিভিন্ন ধাপ আছে বা কণ্ঠের বিভিন্ন ধারা আছে, সেগুলো সম্পর্কে যদি সে জানে, তখন কিন্তু দেখবেন যে তার কণ্ঠের মধ্যে ওই নমনীয়তা, ওই নরম সুরটা, এই জিনিসটা চলে আসে। তো আস্তে আস্তে দেখা যায় তার কণ্ঠটাও ভালো হতে থাকে। আপনার নিজের লেখা বা আপনার পছন্দের কোনো কবিতার একটা আবৃত্তি শুনতে চাই আপনার থেকে। আচ্ছা, সাদাত হোসেন ভাইয়ার লেখা ভীষণ জনপ্রিয় একটা কবিতা, মানুষ বড় অভিমানী প্রাণী। এই কবিতা আগেও আমি বহুবার পড়েছি, আজকেও আপনাদের একটু শোনাতে চাই। মানুষ বড় অভিমানী প্রাণী, সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপরের মানুষটা বলুক, তোমার মন খারাপ। তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছ, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, আলতো করে হাত ছুঁইয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি। সে চায় মাঝরাত্রির এসে টের পাক পাশের মানুষটা তার সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে, তখন জড়িয়ে দিচ্ছে ঘুম চাদরে। সে চায় তার জন্য মাঝরাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো। সে চায় মানুষটা বুঝুক অভিমানে দূরে সরে যেতে চাইলেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে, তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না, আরও আরও কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী, তারা দুজনে কেবল ভাবে এই সবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা, কিন্তু শেষমেশ করা হয় না কারোরই। তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী, অভিমানে সে ক্রমশ দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। আমার পছন্দের, ভীষণ পছন্দের একটা লেখা,
এটা লেখাই বলবো, আবৃত্তি হচ্ছে কিনা জানি না, একটু পাঠ করে শোনানোর চেষ্টা করছি। বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে পারবো না। তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁতহীন মারি দিয়ে সে আর কামড় দিতে চাইবে না। দুহাত মুঠ করে আমার চুল ছিঁড়বে না, বাবার চুল ধরে টানবে না। তার জন্য আলাদা খাবারের পেরেশানিটা আর থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে জড়িয়ে ধরে আর ঘুম হবে না, কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যেই যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাটাও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বলি না ফোঁটা, যেই মুখের কথার সাথে আমি তাল মিলাই, সেই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না, তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।